নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের মনে নিশ্চয়ই যে প্রশ্নটা জেগে উঠেছে সোশ্যাল মিডিয়া এবং নিউজ পেপারে বিভিন্ন জায়গায় দেখে, যে রাশিয়ার ৩,০০০ সেনা, যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট, এরা কি, এইগুলো কি মানে সেনা এবং যুদ্ধজাহাজ এয়ারক্রাফট কি ভারতবর্ষে পাকাপাকিভাবে স্টেশনড হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। এই এগ্রিমেন্ট রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের হয়ে গেছে। কি ব্যাপার, চলুন টোটাল ব্যাপারটাকে আমরা ক্লিয়ারলি ধীরে সুস্থে বুঝে নিই। কি এগ্রিমেন্ট? নিউজ পেপারে তো সব জায়গায় রেলস এগ্রিমেন্ট এক্সপ্লেন্ড, ৩,০০০ ট্রুপস, জেটস, ওয়ারশিপস নাও পার্ট অফ ইন্ডিয়া, রাশিয়া শেয়ার ডিফেন্স ডিল, সব জায়গায় আলোচনা হচ্ছে। কিন্তু টোটাল ব্যাপারটা কি, এর টাইমিং কি, এর ইম্প্যাক্ট কি, ধীরে সুস্থে পুরো ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে। চলুন শুরু করা যাক। হ্যাঁ, দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে এটা একটা অফিসিয়াল এগ্রিমেন্টের মাধ্যমেই হয়েছে। সেই এগ্রিমেন্টটার নাম হচ্ছে রেলস। স্যার, রেলস আবার কি জিনিস? রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা আর এখানে নেই, রেলস এগ্রিমেন্ট, একসঙ্গে রেলসা। এবার এই যে রেলস এগ্রিমেন্ট, এখানে কি বলা আছে? এখানে অনেক কিছু বলা আছে। আমাদের এখন যেটুকু বুঝতে হবে সেটা হচ্ছে, আচ্ছা স্টুডেন্টদের বলে রাখি, রেলস আর লেমোয়া দুটো এগ্রিমেন্ট থেকেই কোশ্চেন আসার হাই সম্ভাবনা। সেইভাবে প্রিপারেশান করো। বাকি নোটসপত্র ইত্যাদি তো যেরকম যেরকম আপলোড করা হয় সেরকম তোমাদের আলাদা আলাদা ব্যাচে আপলোড করে দেওয়া হবে। এখন আমাদের যেটা বুঝতে হবে, এই রেলস এগ্রিমেন্টে যে মেন কথাটা রয়েছে সেটা হচ্ছে রাশিয়ার ৩,০০০ সেনা ভারতবর্ষে স্টেশনড থাকতে পারবে। অল টাইম স্যার, অল টাইম। স্যার কোনো স্পেশাল অ্যাপ্রুভাল? নো অ্যাপ্রুভাল নিডেড। স্যার কোনো ৭ দিন ১৪ দিনের চুক্তি? না, ওরকম কোনো ব্যাপার নেই। রাশিয়ার ফাইটার জেট আর ওয়ারশিপও ইন্ডিয়ায় পুরো থাকবে, ইন্ডিয়ার পোর্টে রাশিয়ার ওয়ারশিপ। হ্যাঁ, এবং ভাইসি ভার্সা, কারণ এখানে প্রথম শব্দটাই হচ্ছে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ, মানে ভারতও রাশিয়ায় নিজের সেনা এবং মিলিটারি সরঞ্জাম এগুলো স্টেশন করতে পারবে। এবার এই যে মারাত্মক বড় এগ্রিমেন্টটা, রেলস এগ্রিমেন্টটা ভারত রাশিয়ার মধ্যে হয়েছে, বা সেটা আরও মানে দেখুন 2025-এর কিন্তু এগ্রিমেন্টটা সেই অর্থে হয়ে গেছে, কিন্তু তারপর পারফেক্ট টাইমে এটা অনেক বেটার রূপে, অনেক বেটার শর্ত নিয়ে সামনে চলে এলো এবং এফেক্টিভ হবার কাজ শুরু হলো। এফেক্টিভ হয়নি এখনও, রাশিয়ার সেনারা এখনও ভারতবর্ষে চলে আসেনি, বা ভারতের সেনারাও এখনও রাশিয়ায় চলে যায়নি স্টেশনড হতে। এর টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। জিওপলিটিক্সে না টাইমিং কথা বলে, যে কোন সময় আপনি কাকে কি সিগন্যাল দিচ্ছেন জিওপলিটিক্যালি। টাইমিংটা কেন ইম্পর্ট্যান্ট আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন। মানে এটুকু তো আমাদের কাছে ক্লিয়ার যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আমেরিকা পাকিস্তানকে চুজ করেছে, এবং লাস্ট 2 দিন আগেই গোটা ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা জুড়ে সোশ্যাল মিডিয়ায় যারা জিওপলিটিক্স চর্চা করেন, ভালোবাসেন, তারা একটা বিবৃতি দেখছিলেন একদম টপ অ্যানালিস্টের, যে ইউএস হ্যাজ চুজেন পাকিস্তান ওভার ইন্ডিয়া। একদম কোট আনকোট এই স্টেটমেন্ট এসেছে আমেরিকার তরফ থেকে। এবার আমেরিকা যখন ক্লিয়ার সিগন্যাল দিচ্ছে যে ভাই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কাউকে বাঁচতে হতো, তো আমরা পাকিস্তানকে বেছে নিয়েছি, তখন ইন্ডিয়ারও কিছু সিগন্যাল পাঠানোর দরকার ছিল। ইন্ডিয়া সেই সিগন্যাল রেলস দিয়ে পাঠিয়ে দিয়েছে যে ভাই রাশিয়ার সেনা থাকবে এখানে, রাশিয়ার ওয়ারশিপ থাকবে, রাশিয়ার ফাইটার জেট থাকবে। ওকে, এবং সিমিলারলি রাশিয়াতেও, তোমাদের ইউরোপের বর্ডারেও ভারত উপস্থিত থাকবে। এবং এখানে আর একটা জিনিস আছে, ওই যে বললাম না তোমাদের ইউরোপের বর্ডারেও ভারত উপস্থিত থাকবে, যেটা মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যে আরও ক্ল্যারিটি চলে আসবে। ভারতের নেভি আর্কটিকে পৌঁছাতে চলেছে খুব শীঘ্র। মানে আপনাদের মনে আছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার কথা ভাবছিলেন। গ্রিনল্যান্ড কেন দখল করা হবে সেটা মনে আছে? প্রত্যেকটা কানেক্টেড। কারণ গ্রিনল্যান্ডের ওইখানে মানে উত্তর মেরু অঞ্চলে পৃথিবীর বরফে ঢাকা থাকতো,
রাশিয়ার ওপর দিকটা, আচ্ছা আপনাদের ম্যাপে দেখিয়ে দিচ্ছি, এই যে এই রকম জায়গা, এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা, তাই তো, আর্কটিক অঞ্চল। এইটা হচ্ছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডকে আমেরিকা কেন কবজা করতে চায়? কারণ গ্রিনল্যান্ডের বরফ আস্তে আস্তে গলছে, এই গোটা উত্তর মেরু অঞ্চলেরই বরফ আস্তে আস্তে গলছে। বরফ গলে কি হচ্ছে? বরফ গলার ফলে ওখানে জল তৈরি হচ্ছে, একটা নতুন সি রুট ওপেন হচ্ছে। অ্যাকচুয়ালি বরফ গলছে, আমাদের চিন্তা হওয়া উচিত ভাই আমরা কেউ বাঁচবো না, না তো আমেরিকান বাঁচবে, না তো বাংলাদেশি বাঁচবে, না তো ইন্ডিয়ান বাঁচবে। বাট পৃথিবীটা এতটাই স্বার্থে চলে, বলছে মরে গেলে পরে দেখা যাবে। আপাতত বরফ গলছে, আমাদের কাছে নতুন অপরচুনিটি, এখান দিয়ে একটা সি রুট ওপেন হয়ে যাচ্ছে। আগে কিন্তু বিজনেস সব এইখান দিয়ে হতো, এখনও তাই হয়, এই ইন্ডিয়ার পাশ দিয়ে, এই সব জায়গা দিয়ে, হরমুজ প্রণালী দিয়ে, রেড সি দিয়ে, তাই না? এই দিকে বিজনেসের কথা ভাবাই যেত না। সেই জন্য রাশিয়া কিছু পাঠাতে গেলেও রাশিয়া খুব একটা এই সব রুটগুলো দিয়ে পাঠাতে পারতো না। কিন্তু এবার যেই বরফগুলো একটা নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে, তো আমেরিকাও দেখুন চাইছে গ্রিনল্যান্ডে নিজের সেনা বসাতে, যাতে গোটাই আর্কটিক অঞ্চল নিজের কন্ট্রোলে রাখতে পারে। এহেন অবস্থায় এই যে ডটটা দেখছেন, ঠিক এই ডটটা, ঠিক আছে, মুরমানস্ক, এই যে মুরমানস্ক, এইখানে ভারতীয় নেভি নিজের ঘাঁটি গাড়তে চলেছে। এটা রাশিয়ার বন্দর। এবং দেখুন এর পাশেই রয়েছে ইউরোপ, এদিকে রয়েছে আমেরিকা, রাশিয়া তো পাশে রয়েছে, একটা অসাধারণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। এবং সেই পয়েন্টে এইখানে আমরা থাকি, আর আমাদের নেভিকে আমরা স্টেশন করতে চলেছি এইখানে, যে গোটা রুটটার ওপর অল টাইম নজরদারি থাকবে, দরকার পড়লে যে কোনো মুহূর্তে অ্যাকশানে নামবে ভারতীয় নেভি। তো আপনাদের আশা করি ম্যাপে গোটা জিনিসটা বোঝাতে পারলাম। এহেন সময় যখন ভারতীয় নেভির কাছে এই অপরচুনিটি আসতে চলেছে, স্বাভাবিক অনেকেরই দুঃখ হবে। যাই হোক, তাদের তো দুঃখে আমরা কিছু করতে পারবো না, আমরা আমাদের আলোচনায় চলে আসি। তো সেই টাইম যেই সময় আমেরিকা পাকিস্তানকে অফিসিয়ালি প্রেফার করার কথা জানাচ্ছে, সেই সময় ভারতের এই রেলস এগ্রিমেন্ট এবং সেটাকে একদম অফিসিয়ালভাবে এতটা বড় করে প্রচার করা, সবাইকে জানানো, একটা সিগন্যাল দেওয়া, এবং সেটাও পারফেক্ট টাইমিংয়ে। এবার এই রেলস এগ্রিমেন্টে আরও অনেক কিছু লেখা আছে, সেগুলো আর এই ভিডিওতে ডিটেলিংয়ে আমরা যাব না, সেগুলো আমরা আমাদের ব্যাচের ক্লাসে ডিটেলিংয়ে যাব, কারণ ওগুলো মূলত পরীক্ষার পার্সপেক্টিভেই লাগবে, এই ভিডিওর জন্য দরকার নেই। যেমন ইন্ডিয়া রাশিয়ার যে চুক্তি হয়েছে, যে এই যে সেনারা থাকবে তাদের তো একটা খরচ আছে, সেই খরচ বার্টার সিস্টেমে মেটানো যাবে। মানে রাশিয়া হয়তো, রাশিয়ার যে 3000 সেনা আছে, ভারত তাদের থাকার জায়গা দিয়েছে, ডেলি তাদের খাওয়া দাওয়া বন্দোবস্ত সব কিছুর জন্য তো একটা ভারতের খরচ হবে। তার জন্য ওরা ভারতকে হয়তো টাকা না দিয়ে ক্রুড অয়েল পাঠিয়ে দেবে, এইরকম অপশানও রাখা হয়েছে, এরকম প্রভিশনও রাখা হয়েছে। যেটা কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের যে লেমোয়া এগ্রিমেন্ট, সেটার মানে অনেক কমজোরি রেলসের থেকে। লেমোয়া এগ্রিমেন্টে লেখা আছে যে আমেরিকার সেনা ভারতের অ্যাপ্রুভাল নিয়ে কিছু সময়ের জন্য রিফুয়েলিং, রিপেয়ার, এই সব কাজে ভারতের অ্যাপ্রুভাল সাপেক্ষে 7 দিন 14 দিনের জন্য ভারতের কোনো পোর্টে আশ্রয় নিতে পারে। যে আমাদের একটা বড় জাহাজ যাচ্ছে, খাবার তুলতে হবে, রিফুয়েলিং করতে হবে, রিপেয়ার করতে হবে, তো ভারতের কাছে পারমিশন নিয়ে, ভারত পারমিশন দিলে কিছু দিনের জন্য ওখানে থাকতে পারে, তারপর আবার চলে যেতে পারবে। মানে চলে যেতেই হবে, চলে যেতে পারবে কি, কিন্তু রাশিয়ার সেনা স্টেশন হতে পারবে, থেকে যাবে। ওকে, তো কালকে কোনো জিওপলিটিক্যাল মিসক্যালকুলেশন হয়ে গেল, কেউ ভাবছে ভারতকে অ্যাটাক করার কথা, তো ভারতে রাশিয়ার সেনা উপস্থিত রয়েছে, অ্যাকশন ইনস্ট্যান্ট হবে। ভাইসি ভার্সা, রাশিয়াতে ভারতের সেনা উপস্থিত থাকবে, অ্যাকশন ইনস্ট্যান্ট হবে, কোনো সেনা পাঠানোর দরকার পড়বে না, আলাদা টাইম কিল হবে না। থার্ড যে পয়েন্টটা আমাদের বুঝতে হবে, আরআইসি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। আমরা একটা কথা আশা করি বুঝি, এবং প্রথম থেকে আমরা আলোচনা করছিলাম যে এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ, যদি এই যুদ্ধে আমেরিকা জেতে, তাহলে ইসলামিক টেরোরিজম
কমবে আস্তে আস্তে, কারণ ইরান, হেজবুল্লাহ, হামাস, হুথি এগুলো তো সব লিঙ্কড, এদের কোমর ভাঙবে, যেটা লং টার্মে ভারতের জন্য লাভ। এবং আর একটা উপকার হবে, সেইটা হচ্ছে রাশিয়া এবং চীন ভারতকে দলে টানার জন্য আরও মুখিয়ে থাকবে। খেয়াল করে দেখুন, এটা আমরা মনে হয় মাস দুয়েক আগেই আলোচনা করেছিলাম। কেন? কারণ রাশিয়া, চায়না এবং ইরান এই তিনটে দেশ স্ট্রংভাবে আমেরিকার এগেনস্টে দাঁড়িয়ে থাকে। তো রাশিয়া এবং চীন যদি দেখে ভাই আমার এক বন্ধু ইরানের অবস্থা শেষ, তো ওরা নিজের দল ভারী করার জন্য ভারতকে অনেক বেশি করে প্রেফারেন্স দেবে, কারণ ভারত কোনো দলে নেই। ভারত যে দলে যাবে তারা অনেকটা ভারী হয়ে যাবে, এবং হলোও তাই। দেখুন, রাশিয়া ইন্ডিয়াকে প্রেফারেন্স দেওয়া বাড়াতে বাধ্য হবে, কারণ ফল অফ ইরান। ইরান ডিভাস্টেটেড। চীন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে বাধ্য এখন, বিকজ ফল অফ ইরান। ইরান ডেভাস্টেটেড। তো এখন ভারতকে খুব করে দরকার রাশিয়া এবং চীনের নিজেদের গ্রুপের শক্তি বৃদ্ধির জন্য, এবং ভারত এমন একটা দেশ যে রাশিয়া এবং চীনের জন্য চাইলে আমেরিকা, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ এদের সঙ্গেও কিছু ব্যাক চ্যানেল নেগোসিয়েশন করে নিতে পারে। ভারতের সঙ্গে সেরকম সুসম্পর্ক এই সমস্ত জায়গাগুলোর আছে। রাইট? ফোর্থ পয়েন্ট, তাহলে স্যার এই মুহূর্তে জিওপলিটিক্স কি দাঁড়ালো? ভূ রাজনীতি, জিওপলিটিক্স। দেখুন, এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট নাও, কারণ জিওপলিটিক্স অল টাইম বদলায়, ইন্টারনাল পলিটিক্সও বদলায়। আপনি দেখুন না, সেই আমাদের ছোটবেলায় আমরা কি জানতাম, কংগ্রেস আর সিপিএম, আমি যদি রাজ্যের কথা বলি, কংগ্রেস আর সিপিএম হচ্ছে শত্রু। কংগ্রেসকে হারিয়ে সিপিএম এসছিল, বামপন্থীরা এসছিল, মারামারি কাটাকাটি। তারপর একটা সময় কি হলো, একটা সময় দেখা গেল যে তৃণমূল আর কংগ্রেস এরা জোট বাঁধলো সিপিএম এর এগেনস্টে, তখনও ঠিকঠাকই আছে। তারপর কি দেখা গেল, তারপর দেখা গেল যে এবার তৃণমূল এই জোট জিতে গিয়ে এরা এত ক্ষমতাশালী হয়ে গেল, কংগ্রেস অবসলিট হয়ে গেল, সিপিএম অবসলিট হয়ে গেল। সিপিএম আর কংগ্রেস জোট বাঁধছে তৃণমূলকে হারাতে। পাবলিক কনফিউজড, ভাই সিপিএম আর কংগ্রেস এরা তো ঐতিহাসিক শত্রু, এরা জোট বাঁধলো তৃণমূলকে হারাতে। এবার কিছুদিনের মধ্যে দেখা গেল বিজেপি একটা মেন শক্তি হিসেবে উঠে আসছে, যেই এক নাম্বার শক্তি তাকে হারাতে হবে, এটাই পলিটিক্সের নিয়ম। তো তাকে হারাতে আমরা কি দেখলাম, 2024 লোকসভা ইলেকশনে ইন্ডি অ্যালায়েন্স হলো। অনেকে বলে ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডি অ্যালায়েন্স, INDIA, এ মানেই অ্যালায়েন্স। আমি যেমন বললাম, হয় রেলোসা নইলে রেলস এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের জন্যই এটা এসছে, ওরকম ইন্ডি অ্যালায়েন্স। ঠিক আছে? তো ইন্ডিয়া অ্যালায়েন্স বলে কিছু হয় না, অ্যালায়েন্সটার জন্যই এটা এসছে। তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হলো, যেখানে আবার দেখা যাচ্ছে তৃণমূল, সিপিএম আর কংগ্রেস তিনটে দলই এক হয়ে গেছে 2024 লোকসভা ইলেকশনে একটা বৃহত্তর ছাতার নিচে INDIA ব্লকে বিজেপিকে আটকানোর জন্য। রাইট? তো ইন্টারনাল পলিটিক্সেও এরকম যেরকম চেঞ্জ হয়, ঠিক সেরকম চেঞ্জ জিও পলিটিক্সেও হয়। অনেক বলে স্যার আপনি তো 1 বছর আগে বলেছিলেন ওই দেশটা ওই দেশের শত্রু, এখন আবার উল্টো কথা বলছেন, কারণ এখন পরিস্থিতি পাল্টে গেছে। রাইট? কে জানতো সিপিএম, তৃণমূল, কংগ্রেস একসঙ্গে ভোটে লড়বে? আপনারাও কেউ কোনোদিন ভেবেছেন? হয়েছে অবস্থা। কালকে হয়তো দেখবেন কংগ্রেস আর বিজেপির জোট হয়ে গেছে। স্যার কি বলছেন? রাজনীতিতে যে কোনো কিছু হতে পারে, কালকে মানে কালকেই হবে না, হয়তো 20 বছর পর হয়েছে। তখন আমরা মাথায় হাত দেবো যে ভাই সারা জীবন কি জানলাম আর কি হলো, সেরকম ব্যাপার। তো এই মুহূর্তে নাও, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। এই মুহূর্তে জিওপলিটিক্সে কি অবস্থা ইন্ডিয়ার সঙ্গে? রাশিয়ার অসাধারণ টাই আপ, একটুও ব্রেক হয়নি, সিগন্যাল স্পষ্ট। চীন ইন্ডিয়ার সম্পর্কের উন্নতি হয়ে গেছে। আমি মেন প্লেয়ারগুলোকে লিখেছি সারা পৃথিবীকে বোঝার জন্য। ইন্ডিয়ার নেবার্সদের সঙ্গে ইন্ডিয়া নিজের রিলেশন বেটার করে নিয়েছে, মানে নিজে ইন্ডিয়ার নেবার্সরা বুঝে গেছে ভাই ইন্ডিয়া ইজ ইন্ডিয়া। শ্রীলঙ্কা পায়তারা করছিল, ভারতের ভক্ত হয়ে গেছে। ভুটান সবসময় ভারতের সঙ্গেই ছিল। আর এক প্রতিবেশী হচ্ছে নেপাল। কেপি ওলি খুব ভুলভাল বলতো, ওই নদীটা আমাদের, ওই জায়গাটা আমাদের, এখন ঠিক হয়ে গেছে নেপাল। বাংলাদেশ 1.5 বছর খুব লাফালাফি করলো, নতুন সরকার আসার পর লাইনে চলে এসছে। তো এই হচ্ছে ভারতের প্রতিবেশী। মালদ্বীপ লাইনে চলে এসছে। গালফ কান্ট্রিজ, এই টোটাল যুদ্ধের সময় গালফ কান্ট্রির মধ্যে কোনো গালফ কান্ট্রি বলেনি যে আমরা ভারতকে তেল বা গ্যাস দেব না। গালফ কান্ট্রির সঙ্গে ভারতের একই সম্পর্ক আছে। আফ্রিকা,
এই প্লেয়ারটার কথা না এই মুহূর্তে এখনও আলোচনায় আসে না, আজ থেকে 15-20 বছর পর খুব আসতে শুরু করবে। আফ্রিকা 15-20 বছর পর স্পিড নিতে শুরু করবে, গোটা আফ্রিকা মহাদেশ। ভারত আফ্রিকা মহাদেশে আস্তে আস্তে নিজের ইমেজ এবং জায়গা তৈরি করতে শুরু করে দিয়েছে, অন্য সময় আলোচনায় আসবো। ল্যাটিন আমেরিকা মানে আমেরিকার নিচের কান্ট্রিগুলো, ভারতের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক, কানাডার সঙ্গে ইউরেনিয়াম ডিলের কথা মনে করুন। ইউরোপ আমেরিকার ছত্রছায়ায় ছিল এতদিন, আমেরিকা বলেই দিয়েছে ন্যাটো আর বাঁচাবে না কাউকে। ইউরোপ ভারতের সঙ্গে এফটিএ করে নিয়েছে, ভারতের সঙ্গে দেখুন ডিফেন্স আইটেম কেনা বেচারও সব জিনিসপত্র শুরু হয়ে যাবে ইউরোপের, হতে বাধ্য। ইউএসএ, ভারতবর্ষের সঙ্গে লাস্ট 20-25 বছরে ইউএস যে নিজের সম্পর্ক উন্নতি করেছিল, দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের সেকেন্ড টার্মে সেটাকে ধসিয়ে দিয়েছে। ইউএসএ এখন চাইলেও সাধারণ ভারতবাসী আমেরিকাকে সহজে বিশ্বাস করতে পারবে না, এবং ডেমোক্রেসিতে নিজের দেশের সাধারণ মানুষের উইলের এগেনস্টে জেনারেলি কোনো দল যেতে পারে না, কারণ সাধারণ মানুষের সেন্টিমেন্টের এগেনস্টে হয়ে গেলে পরের বার ওই দলই ভোটে হেরে যাবে। তো এই মুহূর্তে এখন মোটামুটি ইউএসের চেহারা ইউরোপ বুঝে গেছে, ল্যাটিন আমেরিকা বুঝে গেছে, কারণ কানাডা নিয়ে আমেরিকা যা যা করেছে। আফ্রিকা ভালোই বুঝে গেছে, গালফ কান্ট্রিজ বুঝে গেছে। স্যার কী করে বুঝলেন? বুঝে গেছে। আচ্ছা আপনি ভাবুন তো, আরব পাকিস্তানের সঙ্গে ডিফেন্স ডিল করছে, যে আরবের আমেরিকার আমব্রেলার তলায় যে আরব থাকে, আমেরিকার প্রোটেকশন আছে আরবে, আপনাকে আমেরিকা বলেছে আমি আপনাকে বাঁচাবো, আপনি পাকিস্তানের কাছে গিয়ে বলছেন এই বাঁচাবে তো ভাই, বাঁচাবে তো। তার মানে আমেরিকার আসল চেহারা আরবও বুঝে গেছে, গালফ কান্ট্রিজরা। কেউ মুখের ওপর এখন কিছু বলছে না, 15 বছর পর বলবে, যেই চীন নাম্বার 1 হয়ে যাবে। চীন আর রাশিয়া তো আমেরিকার এগেনস্টেই সবসময়, এবং ভারতের নেবার্সরাও ভারতের ভূমিকা বুঝে গেছে। তো এই মুহূর্তে ইউএসের থেকে অলমোস্ট বাকিরা মনে মনে সবাই ডিট্যাচ। এটা হচ্ছে এই মুহূর্তের জিওপলিটিক্স, এবং ইন্ডিয়ার সঙ্গে ইউএস ছাড়া বাকিরা সবাই অ্যাটাচড। ইউএসের যদিও একটা স্ট্রং লবি, তারা চায় এবং মনে প্রাণে বিশ্বাস করে যে ভারতকে লং টার্মে ইউএসের দরকার, ডোনাল্ড ট্রাম্প খুব ভুল কাজ করছে। দেখা যাক, তাদের লবি চাইলেই তো হবে না, তাদের সরকারকে চাইতে হবে। এবার আপনি বলবেন যে স্যার এত কিছু যে পৃথিবীতে ঘটছে, এসব আমার জেনে কাজ কি? এই জিওপলিটিক্স আপনার জানলে যে কাজগুলো হবে সেটা হচ্ছে, আপনি ফিউচারিস্টিক ভিশন পাবেন। একটা ফিউচার প্রেডিক্ট করতে পারবেন না জ্যোতিষীদের মতো, বাট একটা ফিউচারিস্টিক ভিশন আপনার আসবে যে স্টক মার্কেট কোন দিকে যেতে পারে। আপনার ভিশন আসবে যে জব সেক্টর ভবিষ্যতে কীরকমভাবে চেঞ্জ হতে পারে। খেয়াল করে দেখুন, আমরা যখন 20, 25, 30 বছর আগে আপনারা যে কেউ যেই জিনিসগুলো শুনেছেন যে এই লাইনে কাজ শিখলে তো তার সারা জীবন ভাতের অভাব হবে না, সেই লাইনগুলো অনেক কিছু বন্ধ হয়ে গেছে, তাই না? বাট যাদের ফিউচারিস্টিক ভিশন ছিল তারা নিজেদের চেঞ্জ করে নিয়েছে, নিজের ছেলে মেয়েকে সেই লাইনে পাঠায়নি, তারা বেঁচে গেছে। তো সেই ভিশন তৈরি হবে আপনার যখনই আপনি জানবেন সারা পৃথিবীতে কি চলছে। ইনডেপথ পলিটিক্স যদি আপনাকে বুঝতে হয়, সেটা আপনি বুঝতে পারবেন। এমনি মারামারি নোংরা পলিটিক্স রাজ্য দেশে যেসব চলে ওসব নয়, ইনডেপথ হায়ার লেভেল। 10-12 বছর আগে আমার মনে আছে ভারতবর্ষ জিও পলিটিক্স বুঝতো না, আমি আবার সেই সাবজেক্ট পড়াই, তো গন্ডগোলের ব্যাপার আমারই হতো সব থেকে বেশি। ভারতবাসী বলতো আমাদের প্রধানমন্ত্রী, আজকে আমাদের দেশে এত বৃষ্টি হচ্ছে, উনি ড্রেন দিয়ে জলগুলোকে পাস করাতে হেল্প না করে কেন ওই বিদেশে গেছে, বিদেশে গিয়ে হাত মেলাচ্ছে কেন, কী লাভ হচ্ছে? ঘুরতে গেছে মনে হয়। এখন আমাদের দেশে সবাই বোঝে না, জিও পলিটিক্স ডিল হয় বিদেশের সঙ্গে, সেটা দিয়ে দেশের অনেক ইম্প্যাক্ট হয়। তো আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছে, কাল অন্য কেউ হবে, পরশু অন্য কোনো পার্টি থেকে হবে, বাট প্রধানমন্ত্রীর কাজগুলো, বিদেশমন্ত্রীর কাজগুলো, কনফারেন্সগুলো, ডিলগুলো সম্পর্কে ভবিষ্যতে যে পার্টি যারাই থাকুক না কেন আমরা বুঝতে পারবো, যেটা আমাদের দেশের রাজনীতির জন্য জরুরি। এটা আপনার লাভ হবে জিওপলিটিক্স শিখলে। এবার লাস্ট যেটা বলবো, যে আমি তো R&AW সম্পর্কে কিছু শুনলে বা খোঁজ পেলে বলি না না R&AW এসব করেনি, তো এটাও আগেই বলে রাখছি R&AW এসব করেনি, বাকিটা আপনারা বুঝে নেবেন। আমেরিকার সোসাইটিতে একটা প্রতিবাদ শুরু হয়েছে। আমেরিকার সাধারণ মানুষজন তারাই বলছে যে আমেরিকার সরকার তো এটা মোটেই ভালো কাজ করছে না। যে লাদেন
পাকিস্তানে লুকিয়েছিল আমেরিকায় বিস্ফোরণ করে, সেই পাকিস্তানকে আমরা চুজ করছি ইন্ডিয়ার ওপর। যে পাকিস্তান টেরোরিজম স্পন্সর করে, আমরা সেই পাকিস্তানকে চুজ করছি আমাদের পার্টনার হিসেবে। আমেরিকানরা বলছে, এবার নিন্দুকেরা বলে যে এই সমস্ত আমেরিকানরা যারা প্রোটেস্ট করছে তাদের কাছে নির্দিষ্ট কিছু ভিডিও, ছবি, আর্টিকেল, পাকিস্তান কি কি ক্ষতি করেছে আমেরিকার, সেইগুলো অ্যালগরিদমের মাধ্যমে তাদের ইমেলে, তাদের ইনস্টাগ্রামে, তাদের টুইটারে মানে এক্স অ্যাকাউন্টে, তাদের ফেসবুকে, তাদের সোশ্যাল মিডিয়াতে আসছে বেশি বেশি করে। তো কারা করাচ্ছে কে জানে, দেখা যাক। আমি তো জানি না কিছু, আপনারা জানলে বলবেন। এবার এই যে জটিল জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের জাহাজটা এগিয়ে এগিয়ে চলেছে, এখানে তো আপনারও কিছু রোল থাকতে হবে, ভূমিকা থাকতে হবে। আপনার রোলটা কি হবে? আপনি বলবেন, স্যার আমি না RNDWর অফিসার, না আমি আর্মি, না আমি মোদিজি, না আমি রাহুল গান্ধী, তো আমি দেশের উপকার কি করে করব? দেখুন, কেবল রাজনীতি বা ডিফেন্স ফোর্সে থাকলেই দেশের সেবা করা যায় এমনটা নয়। এটা একটা কালেকটিভ এফোর্ট। দেশ যখন স্বাধীনতা সংগ্রামের জন্য লড়ছিল, যে বিপ্লবীরা সামনে অস্ত্র হাতে লড়াইটা করছিলেন তাদের যেরকম ইম্প্যাক্ট আছে, ওই বিপ্লবীদের অস্ত্র কিনতে যারা টাকা জোগান দিচ্ছিলেন, ওই বিপ্লবীদের যা পুলিশের চোখ থেকে বাঁচিয়ে রাখার জন্য যারা নিজেদের বাড়িতে রাতে খাবার এবং আশ্রয় দিচ্ছিলেন, তারা হয়তো সামনে থেকে লড়াইটা করেননি, কিন্তু তাদের প্রত্যেকের এফোর্টের ফল 190 বছরের ব্রিটিশ শাসনের অবসান। কাজেই আপনি যে পেশায় আছেন, যা করেন, যেখানে থাকেন, সেখান থেকেই আপনার নিজের পেশাকে অবলম্বন করেই দেশের হেল্প করা যায়। ব্যাস, শুধু সেইটুকু করবেন। আর এই যে ফিউচার নিয়ে কথা বলছিলাম না, যে আপনি জিওপলিটিক্স বুঝলে বা ওভারঅল জিনিসপত্র বুঝলে ফিউচারিস্টিক ভিশন পাবেন। একটা উদাহরণ দেখিয়ে দিই। যারা আমরা আমাদের দেশের ইকোনমি ইত্যাদি সম্পর্কে খেয়াল রাখি, আপনার কাছে কি এই ফিউচারিস্টিক ভিশনটা তৈরি হয়নি যে আমাদের দেশ একটা লো ট্যাক্স বার্ডেন দেশের দিকে এগোতে চাইছে? লাস্ট বিভিন্ন অ্যানাউন্সমেন্টে আপনি বলুন, স্যার কি বলছেন, ট্যাক্স তো বাড়িয়ে দিচ্ছে। ইয়েস, ট্যাক্স বাড়াচ্ছে, কিন্তু ওর মধ্যেই লুকিয়ে আছে ট্যাক্স কমানোর ফর্মুলা। মানে গ্যারান্টি দিয়ে লিখে রাখুন, 2.5 থেকে 3 বছরের মধ্যে দেখতে পাবেন এই মুহূর্তে আমাদের দেশে 100 জনের মধ্যে, আমি কথার কথা উদাহরণ দিচ্ছি, ট্যাক্স দেন 10 জন, তারা ট্যাক্স দেন 10 টাকা করে, দিয়ে মোট 100 টাকা আমাদের দেশে রাজকোষে কালেক্ট হয়। আমাদের দেশ যেটা চাইছে এই 10 সংখ্যাটাকে বাড়িয়ে 50 করে ফেলার, এবং এই 10 টাকা করে আমরা যে ট্যাক্স দিই এটাকে কমিয়ে 3 টাকা করে ফেলার। তাহলেও কিন্তু আমাদের দেশের মোট ফান্ড বেড়েই যাবে, বাট প্রত্যেকের ওপর যে ট্যাক্সের বার্ডেন সেটা মারাত্মক কমে যাবে, যেহেতু আমরা যত লোক ট্যাক্স দেয় সেই সংখ্যাটাকে বাড়াতে পারছি। এবং সেই জন্য নেক্সট 2.5 থেকে 3 বছরের মধ্যে ভারতবর্ষের সমস্ত কিছু ডকুমেন্টেড হয়ে যাবে, আপনি কোনো কিছু ফাঁকি দিতে পারবেন না, ডিজিটাইজড হয়ে যাবে। ট্যাক্স আপনাকে ভরতেই হবে, ট্যাক্সেবল ইনকাম না হলে নীল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপনাকে ভরতে হবে। সরকারকে বছর শেষে জানাতে হবে যে আমার এইটুকু ইনকাম হয়েছে, বাট জানাতে হবে, আর মনের মতো না, এক্স্যাক্ট হিসেব দিয়ে। এদিক ওদিক করলেই শাস্তি, জেল, জরিমানা সব কিছু। তো এই মুহূর্তে আপনার ফিউচারিস্টিক ভিশন কি হওয়া উচিত? স্যার বুঝে গেছি, যদি ট্যাক্সেশনের কাজ শিখে নিতে পারি তাহলে কিছু না হোক নিজের ইনকাম ট্যাক্স TDS নিজে ফাইল করতে পারবো, কারোর কাছে যেতে হবে না। যদি নিজের বিজনেস থাকে কোনো, নিজের বিজনেসের GST, অ্যাকাউন্টিং ইত্যাদি নিজে পুরো করে নিতে পারবো, বা যদি অন্য কাউকে দিয়ে করাইও তার থেকে বুঝে নিতে পারবো, সে আমাকে ভুল বোঝাতে পারবে না। আর যার কাছে কিছু পার্ট টাইম সময় আছে, এই কাজটা শিখে নিয়ে সে বিভিন্ন লোকজনের বিভিন্ন বিজনেসের কাজ করে দিয়ে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং বা পার্ট টাইমের কাজ করে কিছু 10, 15, 20 হাজার টাকা এক্সট্রা প্রত্যেক মাসে ইনকামও জেনারেট করে নিতে পারে। তো
যারা আপনার ইন্টারেস্টেড তাদের আমি বলবো শিখে নিন ট্যাক্সিংয়ের কাজ। আর একটা কথা, যেখান থেকে ইচ্ছা শিখুন, স্কিল বাংলা থেকে শিখতে হবে এরকম কোনো কথা নেই, বাট যেখান থেকেই শিখবেন আর যখনই টাকা রোজগারের কোনো কথা আসবে এই 3টে ফর্মুলা মিলিয়ে নেবেন। যদি না মেলে ওই ইনকামে যাবেন না, ওটা কোনো গন্ডগোলের ইনকাম, গেলে ফেসে যাবেন। যদি আপনাকে কেউ বলে যে আরে ভাই হেভি একটা ইনকামের সুযোগ আছে, নলেজ লাগবে না, আসবি, আপনি বলবেন না, কারণ ইনকাম করতে নলেজ লাগবেই লাগবে। ধরুন আপনাকে কেউ বলছে যে ভাই রেস্টুরেন্ট খুলবো, হেভি ইনকাম, আসবি, কোনো নলেজ লাগবে না, আপনি বলবেন না না, হতেই পারে না। রেস্টুরেন্ট নিশ্চয়ই হেভি ইনকাম দেবে তখনই যদি আইদার আপনি নিজে অসাধারণ পুরো রান্নাটা জানেন, না হলে আপনি কাউকে রাখবেন কুক হিসেবে, শেফ হিসেবে, কিন্তু রেস্টুরেন্ট বিজনেসটা সম্পর্কে আপনাকে পুরোটা জানতে হবে। কোত্থেকে কাঁচামাল আসবে, কিভাবে কি হবে, কোন প্লেসে রেস্টুরেন্ট নেবেন, কিভাবে চালাবেন, মেনু কিভাবে ঠিক হবে, প্রাইসিং কিভাবে ঠিক হবে, সব কিছু। এটা নলেজ। কেউ যদি বলে এই নলেজ লাগবে না, এমনিই চলে যাবে, টাকা লাগিয়ে দিলেই ও টাকা আপনার ডুবেই যাবে, 99% চান্স। সেকেন্ড, কেউ যদি আপনাকে বলে ভাই কোনো টাইম দেওয়ার দরকার নেই, বিজনেস হেভি চলবে, আর টাকাই টাকা, যাবেন না। বলবে না ওই আপনার নিচে দুজন থাকবে, তার নিচে দুজন থাকবে, তার নিচে দুজন থাকবে, নিচের লোকটাও যখন কাজ করছে টাকা আপনার মাসে মাসে ব্যাংকে ঢুকতে থাকবে, তাহলে ওই করেই সবাই কোটিপতি হয়ে যেত। আপনি বলবেন যে ভাই আমাকে এরকম কিছু কাজ বলো যেটা টাইম লাগে, আমি টাইম দিয়ে কাজ করে ইনকাম করব, টাইম লাগে না, ওই ইনকাম আমি নিতে চাই না, নিতে গেলেই ফাঁসবেন। আর আপনাকে কেউ যদি বলে ভাই কোনো কষ্ট নেই, পুরো টাকাই টাকা, চলে আয় এই লাইনে, যাবেন না। টাকা ইনকাম করতে গেলে কষ্ট করতে হয়, এফোর্ট দিতে হয়, যে কোনো ফিল্ডে। যিনি মাছ বিক্রি করছেন তিনিও কষ্ট করছেন, যিনি চাষ করছেন তিনিও কষ্ট করছেন, যিনি হয়তো বড় বিজনেস করছেন তিনিও কষ্টই করছেন। তো এই 3টেতে রাজি থাকলে আপনি স্কিল বাংলা ট্রেনিং প্রোগ্রামে আসবেন, ঠিক আছে? অকারণে আপনাকে মিসগাইড করে কোনো লাভ নেই আমার। এই 3টেতে রাজি থাকলে আপনি অন্য যে কোনো ঠিকঠাক প্ল্যাটফর্মের ট্রেনিং প্রোগ্রাম করে নিতে পারেন, যে কোনো জায়গা থেকে করুন, কোনো অসুবিধা নেই। যদি স্কিল বাংলা থেকে করতে হয় তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিই যে আমাদের তো অনলাইন প্রোগ্রাম, আপনি বাড়িতে বসে নিজের ফোনে শিখে নিতে পারবেন। পুরো বাংলায় শেখানো হবে আপনাকে, লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, আবার সন্ধ্যের দিকে দেওয়া হচ্ছে যাতে আপনি লাইভ ক্লাসগুলো করতে পারেন। তাতেও না পারলে চিন্তা নেই, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড সাপোর্ট আপনাকে দিয়ে দেওয়া হবে। আর এই কোর্সের মধ্যে না অ্যাকচুয়ালি 7টা কোর্স একটা কোর্সের ফিজে দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে। বেসিক কম্পিউটার শেখানো হচ্ছে এর মধ্যে আপনাকে, বেসিক অ্যাকাউন্টিং শেখানো হচ্ছে, ট্যালি শেখানো হচ্ছে, জোহো বুক শেখানো হচ্ছে, অ্যাকাউন্টিংয়ের মধ্যে এআই কি করে ইউজ করবেন শেখানো হচ্ছে। আরও দুটো কি কি রয়েছে আপনাদের তো আমি স্টাডি প্ল্যান দেখিয়েছি। ও পুরো বিজনেস রুল শেখানো হচ্ছে, কিভাবে রেজিস্ট্রেশন হবে আপনার বিজনেস, কোথায় রেজিস্ট্রেশন করবেন, কোন ওয়েবসাইটে কি নর্মস আছে, পার্টনারশিপ বিজনেসের রেগুলেশন কি, পুরো ট্যাক্সেশন শেখানো হচ্ছে, জিএসটি, আইটিআর, টিডিএস, 7টা কোর্স শেখানো হচ্ছে একটা কোর্সে। এই সুযোগ মিস করলে সারা জীবন পস্তাতে হবে। আর অলরেডি স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, তো দ্রুত জয়েন করতে হবে যারা ইচ্ছুক। আর নিজের জীবনে একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে 5,000 টাকা মতো। আমাদের কোর্সের ফিজ মাসে মাসে নয়, কোর্স চলবে 6 মাস ধরে, আপনাকে ফিজ একবারই দিতে হবে 5,000 টাকা 7টা কোর্সের জন্য। তো অ্যাকচুয়ালি পার কোর্স 700 টাকা করে পড়ছে, যেখানে একটা কোর্সই 15-20 হাজার টাকা বাকি ইনস্টিটিউটে ফিজ আছে। আর যদি ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে দেরি করবেন না, কারণ কালকে সুযোগ থাকবে কিনা আপনিও জানেন না। সিট ফুল হয়ে গেলে ভর্তি ডান, আর হবে না। এটা আমার পার্সোনাল টিমের নাম্বার, রাত হলেও অসুবিধা নেই, আমার টিম জেগে থাকে। যখনই ভিডিওটা দেখবেন কলটা করে নিন 9650 634247 এই নাম্বারে। আপনার যা কিছু মনে প্রশ্ন আছে ওদের জিজ্ঞাসা করে নিন, ওনারা আপনাদেরকে উত্তর দিয়ে দেবেন এবং ভর্তির প্রসেস, ক্লাস করার প্রসেসও বলে দেবেন। ঠিক আছে? অল দ্য বেস্ট।